রেলপথের ধারে অবস্থিত সেই নির্জন গ্রামের কোণায় একটি জরাজীর্ণ কুটির দাঁড়িয়েছিল, যেখানে রাতের গভীরতায় অন্ধকারের ছায়া ঘনিয়ে আসত এবং দূর থেকে ট্রেনের গর্জন যেন জীবনের অস্থিরতাকে স্মরণ করিয়ে দিত। সেখানে বাস করতেন প্রায় ৩৫ বছরের লক্ষ্মী, যিনি নিস্তব্ধ রাতে উনুনের ক্ষীণ আলোয় রুটি বেলছিলেন, যাতে তার সন্তানদের ক্ষুধা নিবারণ করতে পারেন। ঠিক সেই মুহূর্তে জানালার পাশে দাঁড়িয়ে থাকা তার ৭ বছরের ছেলেটির কণ্ঠ ভেসে উঠল, মা, দেখো না, কি গাঢ় অন্ধকার নেমেছে, বাবা এখনও কেন ফিরছেন না? লক্ষ্মী তার মনে উঠে আসা আশঙ্কা গোপন করে বললেন, ফিরছেন আমার লক্ষণ, তুমি উদ্বিগ্ন হয়েও না, চলো ততক্ষণ খেয়ে নাও। ছেলেটি ঠোঁট ফুলিয়ে উত্তর দিল, না মা, আমার ক্ষুধা নেই, আমি শুধু রসগোল্লা খেতে চাই। আমি প্রতিদিন বাবাকে রসগোল্লা আনতে বলি, কিন্তু তিনি আনেন না। কিন্তু আজ বাবা বলেছিলেন রাতে তিনি নিশ্চিতভাবে রসগোল্লা নিয়ে ফিরবেন। তখনই লক্ষ্মীর ৪ বছরের ছোট ছেলেটি উল্লাসের সাথে বলে উঠল, সত্যি? তাহলে আমার জন্য খেলনা ট্রেনও নিয়ে আসবেন, তাই না মা? লক্ষ্মী মৃদু হাস্যে জবাব দিলেন, হ্যাঁ বাবা, নিশ্চয়ই আনবেন। সন্তানেরা অধৈর্য হয়ে বাবার প্রতীক্ষায় ছিল। অকস্মাৎ লক্ষ্মীর দৃষ্টি ঘড়ির দিকে গেল, রাত ১০টা পেরিয়ে গেছে। উনি এখনও কেন আসেননি? তার কপালে উদ্বেগের ছাপ পড়ল। উদ্বেগ হওয়া যুক্তিযুক্তও ছিল, কারণ লক্ষ্মী জানতেন যে তার স্বামী প্রায়ই কাজ থেকে রাতে ফেরার পথে সাথীদের সাথে মদ্যপানে মগ্ন হয়ে যেতেন। মাত্র ১ সপ্তাহ আগের ঘটনা, যখন লক্ষ্মী তার স্বামী রামকে বলেছিলেন, শোনো, আমাদের ২ সন্তান বড় হচ্ছে, আর তৃতীয়টিও ২ মাসের মধ্যে এই জগতে আসতে চলেছে। আমার একটি আর্জি, এখন থেকে তুমি মদ্যপান ত্যাগ করো, নইলে এর নেতিবাচক প্রভাব আমাদের ৩ সন্তানের ওপর পড়তে পারে। আমাদের সন্তানদের চিন্তা করো এবং তাদের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করো। সেদিন স্ত্রীর চোখে অশ্রু দেখে রামের মনও নরম হয়েছিল। তিনি বলেছিলেন, তোমার কথা সম্পূর্ণ সত্য, আমি আমার সন্তানদের জন্য কিছুই সংরক্ষণ করিনি। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে আমি আর মদ স্পর্শও করব না এবং আমার সন্তানদের উত্তম মূল্যবোধ দেব। রাতের নীরবতা আরও গাঢ় হতে শুরু করল, আর তার সাথে লক্ষ্মীর মনে ভয়ও বৃদ্ধি পেতে লাগল। রেলপথে চালা প্রত্যেক ট্রেনের শব্দ তার হৃদয়ে একটি আর্তস্বর হয়ে উঠছিল। কোনো রকমে বাচ্চাদের প্রলোভন দেখিয়ে ঘুম পাড়ালেও তার চোখে নিদ্রা ছিল না। তিনি এক দৃষ্টিতে দরজার দিকে নজর রেখেছিলেন। প্রত্যেক ট্রেনের আওয়াজে চমকে উঠছিলেন, কিন্তু রামের কোনো সন্ধান ছিল না। অকস্মাৎ দরজায় ধাক্কার শব্দ হল। লক্ষ্মীর বুক কেঁপে উঠল এবং তিনি আশায় দরজার দিকে ছুটলেন, কিন্তু দরজায় পুলিশের পোশাক পরিহিত ২ কনস্টেবলকে দেখে তার অবশিষ্ট সাহসও ভেঙে পড়ল। কোনো অমঙ্গলের আশঙ্কায় তার সমস্ত দেহ কাঁপতে লাগল। তিনি তার কম্পিত স্বর স্থির করে প্রশ্ন করলেন, কি ঘটেছে সাহেব? এক কনস্টেবল গুরুতর স্বরে জিজ্ঞাসা করলেন, স্টেশনের চায়ের স্টলের মালিক রামের বাড়ি কি এটা? লক্ষ্যে কাঁপতে থাকা ঠোঁট থেকে শুধু এতটুকু বের হল, হ্যাঁ এটাই, আমি তার স্ত্রী, সব ঠিক আছে তো? তার স্বরে ভয় ও ব্যথা মিশ্রিত ছিল। কনস্টেবল কয়েক মুহূর্ত নীরব রইলেন, তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমরা দুঃখিত, কিন্তু আপনার স্বামী আর এই পৃথিবীতে নেই। সম্ভবত তিনি অতিরিক্ত মদ্যপান করেছিলেন। নেশায় মত্ত থাকায় রেলপথ অতিক্রম করার সময় তার সচেতনতা ছিল না এবং দ্রুতগামী ট্রেনের নিচে পড়ে গেছেন। আমরা তার দেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছি। কাল সকালে আপনি সেখানে গিয়ে প্রয়োজনীয় কার্য সম্পাদন করে দেহ নিয়ে যেতে পারেন। পুলিশ কনস্টেবলরা তাদের কথা বলে সেই অসহায় নারীকে তার অবস্থায় ছেড়ে চলে গেলেন। এই কথা শুনে লক্ষ্মীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। পৃথিবী তার চোখের সামনে ঘুরতে লাগল এবং তিনি দরজার চৌকাঠ ধরে সেখানেই প্রাণহীনের মতো ধপ করে পড়ে গেলেন। চোখ থেকে অশ্রুর ধারা প্রবাহিত হতে লাগল এবং তার মন চিৎকার করে উঠল, হে ঈশ্বর, এ কি ধরনের ন্যায় তোমার? আমার মতো অভাগীর প্রতি তোমার একটুও করুণা হল না? এখন এই নিষ্পাপদের কি হবে? আমি এদের কিভাবে লালন করব? প্রশ্নের এক ঝড় তার মনে তোলপাড় সৃষ্টি করছিল। পরের দিন সকালে তিনি নিজেকে কোনো রকমে সংযত করে স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন। কিন্তু এরপর তাদের জীবন সম্পূর্ণ বিশৃঙ্খল হয়ে গেল। যে স্বল্প অর্থ তিনি সঞ্চয় করে রেখেছিলেন তাও ধীরে ধীরে শেষ হয়ে যেতে লাগল। প্রায় ১.৫ মাস অতিক্রান্ত হলেও লক্ষ্মীর জীবিকা নির্বাহের কোনো পথ ছিল না। সাহস সংগ্রহ করে তিনি আশপাশের বাড়িতে কাজ খুঁজতে বেরিয়ে পড়লেন, কিন্তু ভাগ্য এখানেও তাকে প্রতারিত করল। তার গর্ভাবস্থার অবস্থা দেখে কেউ তাকে কাজে নিতে সম্মত হচ্ছিল না। লোকেরা তাকে দেখেই বলছিল, বোন, তোমার নিজেরই এমন পরিস্থিতি নয় যে তুমি কাজ করতে পারবে না। আমরা তোমার ওপর আর ভার চাপাতে চাই না, বাচ্চা জন্মের পর আসো। প্রত্যেক দরজায় তিনি একই উত্তর পাচ্ছিলেন। হতাশ হয়ে তিনি খালি হাতে বাড়ি ফিরলেন। ঘরের অভ্যন্তরের দৃশ্য তার হৃদয়কে আরও ছিন্ন করছিল।
তার 7 বছরের ছেলে রাহুল প্রচণ্ড জ্বরে বিছানায় অচেতন হয়ে পড়েছিল। জ্বরে উত্তপ্ত রাহুল বিছানায় শুয়েছিল, তার নিষ্কলঙ্ক চোখে এক যন্ত্রণা ঝরে পড়ছিল। তার যাতনার আওয়াজ শুনে লক্ষ্মী তার পাশে গিয়ে বসতেন, তার কপালে হাত বুলিয়ে দিতেন। রাহুল তাকে করুণ দৃষ্টিতে দেখছিল, কিন্তু মায়ের কাছে তার ওষুধ কেনারও অর্থ ছিল না। অন্যদিকে 4 বছরের রোহিত একটি সরল শিশু, ক্ষুধায় ছটপট করতে করতে বারবার মায়ের কাছে রুটি চাইছিল। মা, রুটি দাও না, গতকাল থেকে কিছু খাইনি, খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও না। নিজের খালি পেটে হাত বুলিয়ে লক্ষ্মীর ছোট ছেলেটি মাকে বলল। রোহিতের এই কথাগুলো লক্ষ্মীর হৃদয়কে বিদীর্ণ করে দিচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন না যে তিনি তার সন্তানদের ক্ষুধা কিভাবে মেটাবেন। লক্ষ্মীর চোখে জল ভরে আসত, তিনি নিজেকে খুব অসহায় ও দুর্বল অনুভব করতে লাগলেন। তিনি তার সন্তানদের মুখের দিকে তাকিয়ে আত্মগ্লানিতে ভোগতেন। তিনি তার ক্ষুধার্ত সন্তানদের বিষণ্ণ মুখ এবং অসুস্থ রাহুলের ছটপটানি দেখে ভাবতেন, কেমন মা আমি যে নিজের সন্তানদের এক টুকরো রুটিও দিতে পারছি না। পরের দিন তিনি একটি সিদ্ধান্ত গ্রহণ করলেন। সামান্য প্রস্তুতি নিয়ে তিনি সরাসরি রেল স্টেশনে পৌঁছলেন এবং 9 মাসের গর্ভবতী হওয়া সত্ত্বেও চায়ের কেটলি হাতে নিয়ে চলমান ট্রেনে চা বিক্রি করতে শুরু করলেন। সকালের সময় স্টেশনে প্রচুর ভিড় ছিল, আর তিনি এক কামরা থেকে অন্য কামরায় ছুটে চলছিলেন, সম্পূর্ণ সাহসের সাথে কাজে লেগে পড়েছিলেন। অকস্মাৎ তার শরীর অসুস্থ হয়ে উঠতে শুরু করল, কপালে ঘামের বিন্দু জমতে লাগল, পায়ে যেন আর কোনো বল ছিল না। আর তখনই তিনি ট্রেনের দরজার কাছে ধপ করে পড়ে গেলেন। সেখানে উপস্থিত কয়েকজন লোক তাকে দেখে সহানুভূতি প্রকাশ করল এবং তাকে নিকটবর্তী একটি হাসপাতালে পৌঁছে দিল। কিছুক্ষণ পর জেনারেল ওয়ার্ডে শুয়ে লক্ষ্মী তার ছোট্ট শিশুটিকে দেখছিলেন। বাচ্চাটি দুর্বল ছিল, কিন্তু ফর্সা ও নিষ্কলঙ্ক। লক্ষ্মী বাচ্চাটিকে কোলে নিলেন, তার ছোট ছোট আঙুলগুলো স্পর্শ করলেন। তার চোখে জল ছিল। তিনি ভাবতে লাগলেন, কেমন ভাগ্য নিয়ে এসেছে আমার সন্তান। জন্ম হওয়ার আগেই তার মাথা থেকে বাবার ছায়া সরে গেল। ঠিক সেই হাসপাতালেই একটি প্রাইভেট ওয়ার্ড থেকে এক মহিলার কান্নার ও চিৎকারের শব্দ আসছিল। কোথায় আমার সন্তান? তোমরা আমাকে আমার সন্তানের মুখ পর্যন্ত দেখতে দিলে না, অন্তত আমাকে তাকে কোলে নিতে দাও। তোমরা কেন বলছো না আমার সোনা কোথায়? তার স্বামী, যিনি শহরের একজন বড় ধনী ব্যবসায়ী ছিলেন, তাকে মিথ্যা সান্ত্বনা দিতে গিয়ে বললেন, প্রিয়া, শান্ত হও, বাচ্চার শরীরটা একটু দুর্বল, তাই ডাক্তাররা তাকে তাদের তত্ত্বাবধানে রেখেছেন। কাল সকালের মধ্যে সে তোমার কোলে খেলা করবে। ডাক্তারও তার কথায় সমর্থন দিলেন এবং প্রিয়াকে ঘুমের ইঞ্জেকশন দিলেন। আসলে ব্যবসায়ী সাহেবের স্ত্রী প্রিয়ার কোল বিবাহের 8 বছর পর পূর্ণ হয়েছিল, কিন্তু জন্মের কয়েক মিনিটের মধ্যেই শিশুটি মারা যায়। ডাক্তার সাহেবকে রুমের বাইরে ডেকে এনে বোঝালেন, দেখুন, আপনার স্ত্রীর মানসিক অবস্থা ঠিক নেই। যদি তিনি সন্তানের মৃত্যুর খবর পান, তবে তিনি এই শোক সহ্য করতে পারবেন না। আমাদের দ্রুত কোনো ব্যবস্থা করতে হবে এবং অন্য কোনো নবজাতককে তার কোলে দিতে হবে, নয়তো যে কোনো কিছু ঘটতে পারে। ঠিক সেই সময় একজন নার্স সেখানে এসে বলল, ডাক্তার, আজ সকালে জেনারেল ওয়ার্ডে যে মহিলা সন্তান জন্ম দিয়েছেন, তিনি বাড়ি যাওয়ার জন্য জেদ করছেন। না, এত তাড়াতাড়ি তাকে কিভাবে বাড়ি পাঠাতে পারি? কিন্তু ম্যাডাম, তিনি মানতে রাজি নন। তিনি বলছেন বাড়িতে তার বাকি 2 সন্তান না খেয়ে আছে। এই দুনিয়ায় ওই বাচ্চাদের আর কেউ নেই। এই কথা শুনে ডাক্তার জেনারেল ওয়ার্ডে এলেন, আর পিছন পিছন সাহেবও সেখানে এলেন। দেখুন লক্ষ্মীজি, এখন আপনার শরীর ঠিক নেই, তাই এখনই আমরা আপনাকে ছুটি দিতে পারি না। লক্ষ্মী হাত জোর করে বললেন, ম্যাডামজি, আমার 2 সন্তান বাড়িতে একা আছে, বাড়িতে খাওয়ার মতো কিছুই নেই যা দিয়ে তারা পেট ভরাতে পারে। এই দুনিয়ায় আমি ছাড়া তাদের আর কেউ নেই, আমাকে তো যেতেই হবে। কিন্তু হাসপাতালের ফি? পিছনে দাঁড়িয়ে থাকা নার্স বলল। ডাক্তার হাতের ইশারায় তাকে ফি চাইতে নিষেধ করলেন। লক্ষ্মীর কথা শুনে ডাক্তারের দয়া হল এবং তাকে যেতে দিলেন। লক্ষ্মীর অসহায়তা দেখে ডাক্তারের মন গলে গেল এবং তিনি তাকে যাওয়ার অনুমতি দিলেন। দরজার পেছনে দাঁড়িয়ে থাকা সাহেব সবকিছু শুনছিলেন এবং তার মনে একটি পরিকল্পনা গড়ে উঠছিল। তিনিও বিলম্ব না করে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন। রাত গাঢ় হয়ে এসেছিল। নিজের ছোট শিশুটিকে বুকে আঁকড়ে লক্ষ্মী বাড়ি পৌঁছলেন, যেখানে সন্তানেরা রুটির প্রতীক্ষায় মায়ের পথ চেয়েছিল। তারা অস্থির হয়ে ছটপট করছিল, ক্ষুধায় কাঁদছিল। তাদের কান্নার আওয়াজ তার বুকে ছুরির মতো বিঁধছিল। অবশেষে হয়তো প্রতিবেশীরা সাহায্য করবে, এই ভেবে তিনি ভারাক্রান্ত পায়ে আশপাশের বাড়ির দিকে চললেন। প্রথম দরজাটি ধাক্কা দিতেই যে মহিলা সামনে এলেন, তিনি লক্ষ্মীর অবস্থা দেখে ব্যঙ্গ করে বললেন, নিজের পেট চালাতে পারো না আর 3-3টে বাচ্চা জন্ম দিয়েছ? তার মুখে লজ্জার ছাপ ফুটে উঠল, কিন্তু তিনি কি করবেন?
তিনি হাত জোর করে শুধু এতটুকু বললেন, বোন, শুধু বাচ্চাদের জন্য একবেলার খাবার দাও। কিন্তু তার অনুরোধে কোনো ফল হল না। প্রত্যেক বাড়ির চৌকাঠে তার সাথে একই রকম আচরণ হল। সবাই তাকে তাচ্ছিল্য করল, সবাই তার দারিদ্র্য ও অসহায়ত্বের জন্য তাকে খোঁটা দিল। প্রতি পদক্ষেপে তাকে শুধু প্রত্যাখ্যানই পেতে হল। তিনি ভাবতে বাধ্য হলেন, দারিদ্র্য কি এত বড় শাস্তি যে মানুষের মানবত্বও লুপ্ত হয়ে যায়? ক্লান্ত হয়ে তিনি খালি হাতে বাড়ি ফিরলেন। যখন তিনি বাড়ির দরজায় পৌঁছলেন, তখন তার বিস্ময়ের সীমা ছিল না। ভিতর থেকে বাচ্চাদের হাসির আওয়াজ আসছিল। তিনি অবাক হয়ে গেলেন এবং দ্রুত ভিতরে প্রবেশ করলেন। তার নিজের চোখকে বিশ্বাস হল না। তিনি দেখলেন যে তার সন্তানদের সামনে প্রচুর খাবার রাখা আছে এবং কিছুক্ষণ আগে যে বাচ্চারা ক্ষুধায় ছটপট করছিল তারা এখন পেট ভরে খাচ্ছে। তিনি হতবাক হয়ে গেলেন, যেন কোনো অলৌকিক ঘটনা ঘটেছে। তার চোখে এক ঝলক এবং মুখে আনন্দের ছাপ চলে এলো। অকস্মাৎ তার দৃষ্টি এক ভদ্রলোকের ওপর পড়ল, যিনি একপাশে দাঁড়িয়েছিলেন। দেখতে তাকে কোনো বড় ধনী সাহেবের মতো মনে হচ্ছিল। তিনি শান্তভাবে বাচ্চাদের খেতে দেখছিলেন। তার চোখে তৃপ্তি ও করুণার ভাব ছিল। লক্ষ্মী বুঝতে পারলেন যে এই সব সেই লোকটিরই করুণা। তিনি ছিলেন সেই সাহেব যার সন্তানের জন্ম হওয়ার পরই মৃত্যু হয়েছিল। সাহেব তার দিকে তাকিয়ে বললেন, বোন, আমি আপনার সাথেই দেখা করতে এসেছিলাম। একটি জরুরি কাজ ছিল, কিন্তু যখন দরজার কাছে পৌঁছলাম তখন আপনার এবং আপনার সন্তানদের কথা শুনে আর থাকতে পারলাম না, তাই বাচ্চাদের জন্য এই খাবার নিয়ে এলাম। লক্ষ্মী দৃষ্টি তুলে তার সন্তানদের দিকে তাকালেন, যারা আনন্দে খেতে মগ্ন ছিল, এবং তারপর হাতজোড় করে সাহেবকে কৃতজ্ঞতা জানালেন। সাহেবের দৃষ্টি লক্ষ্মীর কোলে থাকা দুর্বল নবজাতক শিশুটির ওপর পড়ল এবং তিনি তার আসল উদ্দেশ্যে ফিরে এলেন। বোনজি, আমি জানি আপনার কাছে আপনার সন্তানদের পেট চালানোর কোনো উপায় নেই। যদি আপনি অনুমতি দেন তবে আমি টাকা পয়সা দিয়ে আপনাকে সাহায্য করতে থাকব। সাহেবের দিকে বিস্ময় ও সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে লক্ষ্মী বলে উঠলেন, কিন্তু সাহেব, এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কে কার সাহায্য করে? সাহেব তার কথা স্বীকার করে নিলেন। আপনি একদম ঠিক বলেছেন বোনজি, আমারও একটি স্বার্থ আছে। আসলে আমি আপনার কাছে কিছু চাইতে এখানে এসেছি। লক্ষ্মী দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি আমাকে কেন লজ্জিত করছেন সাহেব? এই ভাঙা কুটিরে এমন কি জিনিস আছে যা আপনার প্রসাদসম বাড়িতে নেই? সাহেব গুরুতরভাবে উত্তর দিলেন, সেই অমূল্য জিনিসটি বোনজি, যা ধন দৌলত দিয়ে কেনা যায় না এবং যার মূল্য সোনারূপ দিয়ে মাপা যায় না। আমার কাছে এমন কি জিনিস আছে যা আপনার কাছে নেই? যদি এমন কিছু থাকে তবে আমি তা দিতে দ্বিধা করব না, লক্ষ্মী বললেন। তবে ঠিক আছে বোন, আপনি এই শিশুটিকে আমাকে দিয়ে দিন। শিশুটিকে? লক্ষ্মী কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। হ্যাঁ বোনজি, আমি এবং আমার স্ত্রী অনেক বছর ধরে সন্তানের আশা করেছিলাম। আজ সেই আশা পূরণ হয়েছিল, কিন্তু মাত্র কয়েক মুহূর্তের জন্য। জন্ম হওয়ার কিছু সময় পরই আমাদের সন্তানটি মারা যায়। আমার স্ত্রীর কোল শূন্যই রয়ে গেল। সে হাসপাতালে জীবন মৃত্যুর মাঝে ঝুলছে। সে তার সন্তানকে কোলে নিতে চাইছে, কিন্তু সে জানে না যে তার সন্তান তার কোলে আসার আগেই। বলতে বলতে সাহেব কেঁদে ফেললেন। তারপর কিছুটা সংযত হয়ে বললেন, ডাক্তাররা বলছেন যে আমার স্ত্রী যদি সত্য জানতে পারেন তবে তিনি এই শোক সহ্য করতে পারবেন না। আমি তাকে হারাতে চাই না। যদি আপনি চান তবে আমরা আপনার এই সন্তানকে দত্তক নিতে পারি। আমি আপনাকে ভালো অঙ্কের টাকা দেব, যাতে আপনার বাকি দুই সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। আমি জানি এই সিদ্ধান্ত আপনার জন্য অসম্ভব মনে হবে, কিন্তু এতে আপনার সন্তানদের জীবনে আলো আসতে পারে। সাহেবের কথা শুনে লক্ষ্মীর মনে ভূমিকম্প শুরু হল। তার পুরো অস্তিত্ব কেঁপে উঠল। তিনি হাত জোড় করে কাঁপতে থাকা কণ্ঠে বললেন, হয়তো আপনি বুঝতে পারছেন না সাহেব, একজন মায়ের মন তার সব সন্তানকে সমানভাবে ভালোবাসে। আমি একে আমার বুক থেকে কিভাবে আলাদা করব? একজন মায়ের হৃদয়ে তার সন্তানকে অন্য কারো হাতে তুলে দেওয়ার কথা ভাবতেও পারে না। সাহেব বোঝাতে গিয়ে বললেন, দেখুন বোনজি, আপনার এই এক সিদ্ধান্তের ফলে আপনার 3 সন্তানের জীবনই পাল্টে যাবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই সন্তানকে আমি আমার জীবনের চেয়েও বেশি যত্ন নেব। আপনার যখনই মন চাইবে একে দেখতে চলে আসবেন। কিছুক্ষণ লক্ষ্মী নীরব রইলেন। তার ভিতরে মাতৃত্ব এবং অসহায়তার মধ্যে এক ভয়ানক যুদ্ধ চলছিল। একদিকে ছিল তার মাতৃত্ব, যা সন্তানকে ছাড়তে অস্বীকার করছিল। অন্যদিকে ছিল তার 2 ক্ষুধার্ত সন্তানের ভবিষ্যৎ, যারা অন্ধকারের গহ্বরে নিক্ষিপ্ত হচ্ছিল। অনেকক্ষণ এই অন্তর্দ্বন্দ্ব চলল। তারপর তিনি তার 2 সন্তানের দিকে একটি দীর্ঘ ও ভারী দৃষ্টি দিলেন।
অবশেষে এই মানসিক দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে তিনি তার হৃদয়কে পাথরের মতো শক্ত করলেন। চোখে জলের বন্যা নিয়ে তিনি তার ছোট্ট শিশুটিকে শেষবারের মতো কপালে চুম্বন করলেন। তার ছোট্ট আঙুলগুলো নিজের ঠোঁট দিয়ে স্পর্শ করলেন এবং তারপর কাঁপতে থাকা হাতে সাহেবের হাতে তুলে দিলেন। একে ভালোভাবে রাখবেন সাহেব, আমি ওকে ছাড়া বাঁচতে চাই না, কিন্তু হয়তো আমার অন্য বাচ্চাদের জন্য এটাই সঠিক। সাহেব পকেট থেকে 500 টাকার একটি নোট বের করে লক্ষ্মীর দিকে এগিয়ে দিলেন। টাকা নিতে লক্ষ্মীর মন চাইছিল না, কিন্তু এমন অসহায়তা ছিল যে না নিয়ে উপায় ছিল না। তাই নীরবে টাকাটি নিয়ে মুঠো বন্ধ করে নিলেন। সাহেব লক্ষ্মীকে তার বাড়ির ঠিকানা দিলেন, যাতে তিনি যখন খুশি সন্তানের সাথে দেখা করতে আসতে পারেন। তারপর সেই দুর্বল শিশুটিকে নিজের বুকে আঁকড়ে নিলেন এবং হাত জোড় করে লক্ষ্মীকে কৃতজ্ঞতা জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ভারাক্রান্ত মনে লক্ষ্মী দরজা বন্ধ করলেন এবং দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইলেন। চোখ থেকে জল থামার নাম নিচ্ছিল না। মুঠো খুলে টাকার দিকে তাকিয়ে বললেন, হে ভগবান, আমার কপালে কি এটাই লেখা ছিল? নিজের হাতে নিজের সন্তানের সৌদা। মায়ের বুক ফেটে যাওয়ার জোগাড় হল। ওদিকে সাহেবের স্ত্রী প্রিয়া শিশুটিকে কোলে নিয়ে খুব খুশি ছিলেন। কিছুদিন পর তিনি সুস্থ হয়ে উঠলেন এবং হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলেন। সন্তানের জন্ম উপলক্ষে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হল এবং তার নাম রাখা হল কৃষ্ণ। তার প্রতিটি মুহূর্ত এখন সেই ছোট্ট মুখটির চারপাশে ঘুরত। দিনরাত তার সেবায় তিনি এত ব্যস্ত থাকতেন যে নিজের খেয়াল রাখতেও ভুলে যেতেন। তার জীবন যেন আলোকিত হয়ে উঠেছিল। তিনি তার নরম হাত পা ম্যাসাজ করতেন, তোতলামো ভাষায় বাচ্চার সাথে কথা বলতেন, আর যখন কৃষ্ণ হাসত তখন তার মন আনন্দে ভরে উঠত। যখন বাচ্চা ঘুমাত তখন মা তাকে বুকে জড়িয়ে আদর করতেন এবং মিষ্টি লড়ি গাইতেন। প্রিয়ার অফুরন্ত ভালোবাসা ও যত্নে কৃষ্ণ ফুলের মতো ফুটতে লাগল। কিন্তু অন্যদিকে লক্ষ্মী তার সন্তানকে হারানোর যন্ত্রণায় ছটপট করছিলেন। হৃদয়ে মাতৃত্বের বন্যা প্রবাহিত হচ্ছিল। তার সন্তানকে দেখার জন্য খুব মন চাইছিল। এক মুহূর্তে মনে হল গিয়ে সন্তানের সাথে দেখা করি, আবার পরক্ষণেই দ্বিধায় পড়লেন যে কোন অজুহাতে যাবেন। বাড়ির বড় উঠোনে সাহেব এবং তার স্ত্রী বসেছিলেন। সূর্যের আলো ছেঁকে আসছিল। পাশেই একটি সুন্দর দোলনায় তাদের ছোট্ট কৃষ্ণ শুয়েছিল, হাত পা নেড়ে হাসছিল। তার প্রতিটি হাসিতে প্রিয়ার মুখ উজ্জ্বল হয়ে উঠত। কিন্তু সাহেবের কপালে গভীর চিন্তার রেখা ছিল। তিনি যেন কোনো আসন্ন ঝড়ের আশঙ্কা নিয়ে গভীরভাবে ভাবছিলেন। ঠিক তখনই দরজায় মৃদু ধাক্কার শব্দ হল। কাজের লোক দরজা খুললে একজন মহিলা ভীত পদক্ষেপে ভিতরে এলেন। তিনি পুরনো কিন্তু পরিষ্কার শাড়ি পরিহিত ছিলেন এবং তার চোখে এক অদ্ভুত আরতি ছিল। ম্যাম সাহেব, আপনাদের কি ঘরের কাজের জন্য কারো দরকার? তার কণ্ঠে এক ধরনের ঘাবড়ে যাওয়া ভাব ছিল। প্রিয়া তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তখনই সাহেবের দৃষ্টি সেই মহিলার ওপর পড়ল এবং তার বুক জোরে ধরাস করে উঠল। এ তো সেই লক্ষ্মী, যিনি নিজের কোল উজাড় করে তার বাড়িতে আলো জ্বালিয়েছিলেন। প্রিয়া উদাসীনভাবে উত্তর দিলেন, না, আমাদের এখানে ইতিমধ্যেই অনেক কাজের লোক আছে, আমাদের কারো দরকার নেই। এ কথা শুনে লক্ষ্মীর মুখ বিষণ্ণ হয়ে গেল। তারপর তিনি দোলনার দিকে এক পা এগিয়ে বললেন, এ কি আপনার সন্তান মেম সাহেব? হ্যাঁ, আমাদের সন্তান, নাম কৃষ্ণ, খুব মিষ্টি। শিশুটিকে চোখ ভরে দেখে লক্ষ্মী যেন তার চোখের পিপাসা মেটাতে চাইলেন। তারপর দুঃখিত হয়ে পিছন ফিরলেন এবং চলে যেতে লাগলেন। তখনই সাহেব আস্তে করে তার স্ত্রীকে বললেন, শোনো প্রিলা, আমাদের কাছে তো কাজের লোক আছেই, তুমি আর আয়া মিলে কৃষ্ণকেও সামলে নাও। কিন্তু তারপরেও বাড়িতে ছোটখাটো কাজ থাকে, কেননা এই মহিলাকে রেখে দিই, তোমার সাহায্য হবে। কিছু ভেবে সাহেবের স্ত্রী পিছন থেকে ডাকলেন, শোনো, তোমার নাম কি? জি, আমার নাম লক্ষ্মী, পিছন ফিরে তিনি বললেন। তুমি কি কাজ করতে পারো এবং কত টাকা মাইনে নেবে? জি ম্যাম সাহেব, আমি ঘরের সব কাজ করতে পারি, মাইনে যা আপনি ঠিক মনে করেন। লক্ষ্মীর তো শুধু একটাই চিন্তা ছিল, যে কোনো উপায়ে তার সন্তানের কাছাকাছি থাকা, তার নিষ্পাপ মুখটি প্রাণ ভরে দেখা। তাই তিনি কম মাইনেতেও সম্মত হলেন, যাতে তিনি তার সন্তানের সাথে কিছুটা সময় কাটাতে পারেন। কোথায় থাকো আর তোমার স্বামী কি করেন? লক্ষ্মীর চোখে জল ভরে এলো। জি, এই কাছের গ্রামে। আমার স্বামী, তিনি কয়েক মাস আগেই। তার কণ্ঠস্বর গলায় আটকে গেল। প্রিয়া একজন নারীর কষ্ট বুঝতে পারলেন। ঠিক আছে, তুমি কাল থেকে কাজে এসো। জি মেম সাহেব, অনেক অনেক ধন্যবাদ বলে লক্ষ্মী সেখান থেকে চলে গেলেন, কিন্তু তার হৃদয় সেখানেই কৃষ্ণের কাছে রেখে গেলেন। পরের দিন থেকে লক্ষ্মীর জীবন পরিবর্তিত হয়ে গেল। তার সন্তানকে এত কাছে পেয়ে তিনি এক অদ্ভুত শান্তি অনুভব করলেন।
তার মনে হল তার শূন্য জীবনে যেন বসন্ত ফিরে এসেছে। কৃষ্ণ এখন আগের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যবান ও গোলগাল হয়ে গেছে। লক্ষ্মী দূর থেকে তাকে খেলনা নিয়ে খেলতে, হাসতে এবং তোতলামো ভাষায় কিছু বলতে দেখতেন। তার হৃদয়ে মাতৃত্বের এমন ঢেউ উঠত যে চোখ আপনা আপনি ভিজে যেত, কিন্তু তিনি তার চোখের জল চেপে যেতেন। তার আত্মা কেঁপে উঠত যে যদি তিনি ছুটে গিয়ে তাকে বাহুতে জড়িয়ে নিতে পারতেন। তবুও তিনি মনে মনে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাতেন যে তার সোনা যেখানেই আছে খুশি ও সুরক্ষিত আছে। প্রিয়া তার সন্তানের প্রতি খুব সতর্ক ছিলেন। বাড়িতে কাজের লোকের ভিড় থাকা সত্ত্বেও তিনি কৃষ্ণকে কারো ভরসায় ছেড়ে দিতেন না। লক্ষ্মী শুধু দূর থেকে তার সন্তানের নিষ্পাপতা চোখ ভরে দেখতে থাকতেন। যখন কৃষ্ণ হাসত তখন সেই হাসি লক্ষ্মীর কানে অমৃতের মতো লাগত। তার ঘর ছিল পৃথিবীর সবচেয়ে দামি খেলনায় ভরা, আর কৃষ্ণ তারই মাঝে রাজার মতো বসে লক্ষ্মীকে দেখে হাসত। আজ কেন যেন লক্ষ্মীর মন বারবার ছটপট করছিল যে তিনি তার সন্তানকে কোলে তুলবেন, তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরবেন এবং তার সমস্ত মাতৃত্ব ঢেলে দেবেন। তিনি তার সন্তানকে কাছ থেকে দেখতেন বটে, কিন্তু তাকে কোলে নেওয়ার সাহস কখনো করেননি। একদিন প্রিয়া স্নান করতে যাচ্ছিলেন, তখন তিনি লক্ষ্মীকে ডাকলেন, লক্ষ্মী, এদিকে এসো তো, আমি এখনই স্নান সেরে আসছি, ততক্ষণ কৃষ্ণকে দেখো, ওকে একা ছেলে যেও না। সাধারণত তিনি এই দায়িত্ব আয়াকে দিতেন, কিন্তু আজ আয়াও ছুটিতে ছিল। এই প্রথমবার সেই বাড়ির মালকিন তার কলিজার টুকরোর দায়িত্ব, যদিও কিছুক্ষণের জন্য, তার আসল মায়ের হাতে তুলে দিয়েছিলেন। কথা শুনে লক্ষ্মীর মুখ যেন উজ্জ্বল হয়ে উঠল। তিনি আর কীই বা চাইতেন। তিনি খুব আগ্রহের সাথে তার পাশে গিয়ে বসলেন। কৃষ্ণ তার মিষ্টি চোখ দিয়ে লক্ষ্মীর দিকে তাকাল এবং তার ছোট্ট ছোট্ট বাহু ছড়িয়ে হাসল, আর তার ছোট্ট আঙুল দিয়ে তার শাড়ির আঁচল ধরল। দেখে লক্ষ্মীর চোখ জলে ভরে এলো। তিনি কৃষ্ণের ছোট্ট ছোট্ট হাত নিজের হাতে নিলেন এবং আদর করতে লাগলেন। কিছুক্ষণ তার পাশে বসে থাকার পর নিজেকে নিয়ন্ত্রণ করা তার জন্য অসম্ভব হয়ে গেল। লক্ষ্মী ঘরের চারপাশে দৃষ্টি দিলেন, তারপর দরজার দিকে দেখলেন, নিশ্চিত হতে চাইলেন যে মেম সাহেব আসেননি তো। তারপর কৃষ্ণকে তুলে নিয়ে নিজের বুকে জড়িয়ে নিলেন এবং বাহুতে চেপে ধরলেন। তারপর পাগলের মতো চুম্বন করতে লাগলেন। কৃষ্ণ তার মায়ের স্নেহ অনুভব করে হেসে উঠল। কত মিষ্টি রে তুই, যদি আমি তোকে সব সময় আমার কাছে রাখতে পারতাম। মন চায় তোকে নিয়ে এখান থেকে পালিয়ে যাই এবং এমন কোনো জায়গায় চলে যাই যেখানে কেউ তোকে আমার কাছ থেকে আলাদা করতে না পারে। বলতে বলতে তিনি আবারও তার গোল গাল গালে চুম্বন করতে লাগলেন। এদিকে লক্ষ্মী যখন সন্তানের প্রতি তার মমতা উজাড় করে দিচ্ছিলেন, ঠিক তখনই ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা প্রিয়া পুরো দৃশ্যটি দেখে ফেললেন। কিছুক্ষণ তিনি তাকে এসব করতে দেখলেন। তার মুখ রাগে লাল হয়ে গেল। এসব কি হচ্ছে? প্রায় চিৎকার করে উঠলেন তিনি। রাগে ভরা সেই কর্কশ কণ্ঠস্বর শুনে লক্ষ্মী ভয় পেয়ে গেলেন এবং সাথে সাথে কৃষ্ণকে আবার তার বিছানায় শুইয়ে দিলেন। তার মুখে ভয় এবং অনুশোচনার ভাব ছিল। কাঁপতে থাকা কণ্ঠে তিনি বললেন, মেম সাহেব, আমাকে ক্ষমা করে দিন, আমি তো শুধু একবার বাচ্চাটাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম, আর কিছু নয়। বাস, এখন এই বাড়িতে আমাদের তোমার আর কোনো প্রয়োজন নেই। আমি আজই তোমার হিসাব মিটিয়ে দিচ্ছি। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে এবং ভবিষ্যতে কখনো তোমার মুখ দেখিও না। এই কথা বলে প্রিয়া তার হাত ধরলেন এবং প্রায় টেনে নিয়ে কৃষ্ণের ঘর থেকে বের করে আনলেন। তারপর 500 টাকার 5টি নোট তার হাতে ধরিয়ে দিয়ে তাকে বাইরে যাওয়ার পথ দেখালেন। লক্ষ্মীর চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। একবার তো তার মন চাইল চিৎকার করে বলে দেন যে কৃষ্ণ তারই রক্ত, তিনিই কৃষ্ণের মা, যিনি তাকে 9 মাস গর্ভে ধারণ করেছেন, নিজের রক্ত দিয়ে তাকে বড় করেছেন। কিন্তু তিনি অসহায় ছিলেন, তাই উফ শব্দটি পর্যন্ত করতে পারলেন না। পরিস্থিতি যেন তার কণ্ঠস্বরকে কবর দিয়ে দিয়েছিল। চোখে মাতৃত্বের সমুদ্র আর কষ্টের বন্যা নিয়ে শেষবারের মতো তিনি কৃষ্ণের দিকে তাকালেন এবং ভারাক্রান্ত মনে দরজা থেকে বেরিয়ে গেলেন। বাইরে এসে সেই টাকাগুলোর দিকে তাকালেন, যেন সেই টাকাগুলো তার বিবেককে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। নিজের কলিজার টুকরাকে আমি এই সামান্য কিছু টাকার জন্য বিক্রি করে দিলাম। ধিক্কার আমার মা হওয়ার ওপর, তিনি নিজেই নিজেকে বললেন, আর তার কণ্ঠস্বর ভারী হয়ে উঠল। নিজের কর্মের জন্য লজ্জিত হয়ে সেই মুহূর্তে তিনি ভেঙে পড়েছিলেন। তার আঙুলগুলো কাঁপতে লাগল এবং অসহায়তা ও লাচারির মাঝে তিনি সেই টাকাগুলো টুকরো টুকরো করে মাটিতে ছড়িয়ে দিলেন এবং নিজের বাড়ি ফিরে এলেন। চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল, কিন্তু তার 2 সন্তানের পেট চালানোর জন্য তিনি আশপাশের বাড়িতে ঝাড়ু পোছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ নিলেন। সারাদিন সেখানে কাজ করতেন, কিন্তু প্রায়শই ছোট্ট কৃষ্ণের এক ঝলক দেখার জন্য তিনি সন্ধ্যায় তাদের বাড়ির বাইরে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতেন।
তিনি জানতেন যে রোজ সন্ধ্যায় আয়া বাচ্চাটাকে স্ট্রলারে বসিয়ে বাইরে ঘুরিয়ে আনতে আসে। ঠিক সেই সময়টুকুতে ছোট্ট কৃষ্ণকে দেখে তিনি নিজের চোখ শান্ত করতেন। একদিন আয়া তাকে দেখতে পেল এবং ভিতরে গিয়ে তার মালিকদের এই কথা জানাল। এই কথা শুনে প্রিয়া তার স্বামীকে বললেন, আমার তো আগেই ওর ওপর সন্দেহ ছিল। ওর উদ্দেশ্য ঠিক মনে হয় না। চাকরি থেকে বের করে দেওয়া সত্ত্বেও ও আসা যাওয়ার পথে আমার সন্তানের ওপর নজর রাখে। কে জানে ও কি চায়। এ কথা শুনে সাহেবের মনে হতে লাগল যে তার স্ত্রী যেন না জেনে ফেলে যে এই সন্তানটি তাদের নয়, লক্ষ্মীর। গোপন ফাঁস হবার ভয়ে সাহেব একটি সিদ্ধান্ত গ্রহণ করলেন। একদিন লক্ষ্মী সারাদিনের কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরলেন। তার ক্লান্ত চোখে তার সন্তানদের দেখে কিছুটা সুখ ও শান্তি ঝলকে উঠল। কিন্তু বাড়িতে পৌঁছতেই তার সন্তানেরা তাকে জানাল যে তার অনুপস্থিতিতে সেই কাকা এসেছিলেন, যিনি একবার তাদের জন্য খাবার ও কিছু টাকা দিয়ে গিয়েছিলেন। এ কথা শুনে লক্ষ্মী কিছুটা দ্বিধায় পড়লেন। তিনি নিজেকে প্রশ্ন করলেন, আসল সাহেব এখানে কেন এসেছিলেন? তিনি কি তাকে কিছু বলতে চেয়েছিলেন? তার বড় ছেলে তার হাতে একটি ছোট প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, মা, সেই কাকা এটা দিয়ে গেছেন। লক্ষ্মী তার সন্তানদের সামনে নিজের আবেগ লুকানোর চেষ্টা করলেন। কৌতূহল ও অস্থিরতা নিয়ে তিনি সেই প্যাকেটটি খুললেন। ভিতরের দিকে দৃষ্টি পড়তেই তার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল। প্যাকেটে 500 টাকার নোটের 2টি বান্ডিল ছিল। লক্ষ্মীর জন্য এটি কল্পনার বাইরে ছিল। এর আগেও সাহেব মাঝে মাঝে তাকে টাকা দিয়ে সাহায্য করতেন, কিন্তু এত বড় অঙ্কের টাকা এই প্রথমবার তার কাছে পাঠানো হয়েছিল। তার মনে নানা ধরনের চিন্তা আসতে লাগল। এই টাকা কি সাহেব তাকে তার বিশ্বস্ততার জন্য দিয়েছেন, নাকি তাদের মনে এখনও তার প্রতি কিছু মানবিক সংবেদন বাকি আছে, যার কারণে তারা তার বাকি 2 সন্তানের ভবিষ্যৎ গোছানোর জন্য এই টাকা দিয়েছেন? প্রতিটি প্রশ্নের সাথে তার অস্থিরতা আরও বাড়তে লাগল। পরের দিন সকালে লক্ষ্মী যখন কাজে যাওয়ার জন্য বের হলেন, তখন তার সাথে কাজ করা এক কাজের মহিলা তাকে জানালেন যে সাহেব তার পুরো পরিবার নিয়ে অনেক দূরে কোথাও চলে গেছেন, হয়তো অন্য কোনো শহরে বসতি স্থাপন করেছেন। এ কথা শুনে লক্ষ্মীর বুক কেঁপে উঠল। তিনি স্তব্ধ হয়ে গেলেন। এক অদ্ভুত নীরবতা তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। পুরো পরিবারের এমন হঠাৎ চলে যাওয়া এবং কিছু না বলে সাহেব কর্তৃক এত বড় অঙ্কের টাকা পাঠানো, এর সব কিছুর অর্থ পরিষ্কার ছিল। তিনি বুঝতে পারলেন যে সাহেব তার সন্তানকে চিরতরে তার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছেন। তার চোখের সামনে তার ছোট্ট কৃষ্ণের মুখ ভেসে উঠল, যার নিষ্পাপ মুখটি দেখার জন্য তিনি প্রতি সন্ধ্যায় তাদের কোঠির বাইরে দাঁড়িয়ে থাকতেন। এখন সেই ছোট্ট শিশুটি তার নাগালের অনেক দূরে চলে গেছে, হয়তো চিরকালের জন্য। লক্ষ্মীর হৃদয়ে যেন ঝড় উঠল। দূর থেকে হলেও কৃষ্ণকে দেখে তিনি শান্তি পেতেন, কিন্তু এখন সেই আশাও ভেঙে গেছে। তাকে এবং তার সন্তানকে চিরতরে আলাদা করে দেওয়া হয়েছে। হয়তো তার মাতৃত্বের এই পরিণতি হওয়ার ছিল। এই ভেবে তিনি মনে মনে নিজেকে সান্ত্বনা দিলেন। সময়ের সাথে সাথে তিনিও এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং 2 সন্তানের ভালো ভরণপোষণের সংকল্প নিলেন। এখন তার কাছে টাকা ছিল, তাই তিনি তার 2 সন্তানের ভালো স্কুলে ভর্তি করালেন এবং নিজেও সেলাইয়ের কাজ শিখতে লাগলেন। কিছুদিন পর তিনি একটি সেলাই মেশিন কিনে নিলেন এবং বাড়িতে বসে লোকজনের কাপড় সেলাই করতে লাগলেন। ধীরে ধীরে তার কাজ চলতে শুরু করল এবং লক্ষ্মী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠলেন এবং নিজের সন্তানদের খরচ নিজেই চালাতে পারতেন। অন্যদিকে সাহেব এবং প্রিয়া কৃষ্ণকে নিয়ে একটি নতুন শহরে বসতি স্থাপন করেছিলেন, যেখানে তারা অতীতের ছায়া থেকে দূরে একটি শান্ত জীবনযাপন করছিলেন। সময়ে তার ডানা মেলে উঠতে থাকল এবং দেখতে দেখতে 25 বছর কেটে গেল। এই 25 বছরে সব কিছু পরিবর্তিত হয়ে গিয়েছিল। সাহেব এখন এই দুনিয়ায় ছিলেন না এবং প্রিয়ার মুখে বয়সের রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। তাদের ছেলে কৃষ্ণ, যে কখনো একটি ছোট্ট ফুল ছিল, এখন 25 বছরের একটি মজবুত গাছ হয়ে উঠেছে। সে কেবল তার বাবার বিশাল উত্তরাধিকারী সামলায়নি, বরং তার ভালো কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তিনি একটি এনজিও চালাতেন, যার উদ্দেশ্য ছিল অভাবগ্রস্তদের সাহায্য করা। আজ কৃষ্ণের অফিস থেকে আসতে দেরি হয়ে গিয়েছিল। তার প্রতীক্ষায় বসে থাকতে থাকতে প্রিয়া বিরক্ত বোধ করছিলেন। তাই তিনি তার স্বামীর আলমারি খুলে বসলেন। সেখানেই এক কোণে তাদের ডায়েরিটি রাখা ছিল, তাই প্রিয়া সেটি খুলে পড়তে লাগলেন এবং পাতা উল্টাতে লাগলেন। তারপর তার দৃষ্টি ডায়েরিতে রাখা একটি কাগজের ওপর পড়ল, যাতে লেখা ছিল একটি চিঠি আমার স্ত্রীর নামে। তিনি কাঁপতে থাকা হাতে চিঠিটি খুললেন। প্রিয়া, আমার স্বাস্থ্য এখন আর আমার সাথে দিচ্ছে না। জানি না কখন ওপরওয়ালার ডাক এসে যায়। চলে যাওয়ার আগে আমি আমার হৃদয়ের একটি বোঝা হালকা করতে চাই।
এমন একটি রহস্য যা আমি বছরের পর বছর ধরে আমার বুকে চেপে রেখেছি। সেটা হলো কৃষ্ণ আমাদের নিজের সন্তান নয়। এটুকু পড়তেই প্রিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, তার হাত কাঁপতে লাগল। তিনি সাহস সংগ্রহ করে এগিয়ে পড়লেন। তার আসল মা আর কেউ নন, বরং লক্ষ্মী। হ্যাঁ, সেই লক্ষ্মী যে কখনো আমাদের বাড়িতে কাজ করত। সে তার কলিজার টুকরাকে শুধু একবার দেখতে পারবে, এই আশাতেই সে আমাদের বাড়িতে পরিচারিকা হয়ে এসেছিল। সে একজন গরিব কিন্তু খুব আত্মমর্যাদাশীল মহিলা ছিল। সন্তানের বিনিময়ে আমি তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতাম। সাহেব চিঠিতে সেই পুরো বেদনাদায়ক গল্পটি লিখে দিয়েছিলেন, যে কিভাবে অসহায়তা লক্ষ্মীকে তার মাতৃত্বের সৌদা করতে বাধ্য করেছিল। শেষে লেখা ছিল, আমার সবসময় এই বিষয়টির জন্য আফসোস হয়েছে যে আমি একজন মাকে তার সন্তান থেকে আলাদা করে দিয়েছি। আমি শুধু এই প্রার্থনা করি যে ভগবান সেই ভালো মহিলাকে পৃথিবীর সমস্ত সুখ দিক। চিঠি শেষ হতে হতে প্রিয়ার পুরো শরীর যেন অসাড় হয়ে গেল। হঠাৎ তার সামনে সেই দৃশ্যটি ভেসে উঠল, যখন লক্ষ্মী তার ছেলে কৃষ্ণকে নিজের বাহুতে শক্ত করে আদর করে যাচ্ছিলেন এবং তাকে বুকে জড়িয়ে পাগলের মতো চুম্বন করে যাচ্ছিলেন। আর প্রিয়া তাকে অপরাধী বানিয়ে চাকরি থেকে এবং নিজের বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলেন। বাড়ি থেকে বের হওয়ার সময় লক্ষ্মীর ছলছল চোখ এবং তার কাঁপতে থাকা ঠোঁট কিছু বলার জন্য ব্যাকুল ছিল, কিন্তু কিছু বলতে পারেনি। তিনি বেদনাভরা দৃষ্টিতে কৃষ্ণকে দেখতে দেখতে চলে গিয়েছিলেন। হে ভগবান, আমি কত বড় পাপ করে ফেলেছি। আমি একজন স্নেহময়ী মাকে এত কষ্ট দিয়েছি। বলতে বলতে তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। আরে মা, তুমি এখানে বসে আছো? আমার তো মনে হয়েছিল তুমি ঘুমিয়ে পড়েছ, কৃষ্ণ বলল। ঠিক সেই সময় প্রিয়া ডায়েরিটি আলমারিতে রেখে দ্রুত আলমারি বন্ধ করে দিলেন। কিন্তু কৃষ্ণ তাকে ডায়েরি রাখতে দেখে ফেলেছিল। আরে কিছু না বাবা, ও তো এমনিই, নিজের চোখের জল লুকিয়ে প্রিয়া বললেন। আর তারপর বললেন, কিন্তু বাবা, তোমার আসতে এত দেরি হলো কেন? মা, আমি তো 2 ঘন্টা আগেই বাড়ি ফিরতে যাচ্ছিলাম, কিন্তু আসতে আসতে একজন বৃদ্ধা আমার গাড়ির সামনে চলে এলেন। আমার মনে হয়েছিল তাকে আমার গাড়ির ধাক্কা লেগেছে। আর যখন আমি গাড়ি থেকে নেমে দেখলাম, তখন জানতে পারলাম যে তিনি অজ্ঞান হয়ে গেছেন। আমার টিমকে ডেকে আমি তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছি। এই সব কাজের জন্যই দেরি হয়ে গেল। আরে বাবা, তুমি আর তোমার সমাজ সেবা, যাও হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। প্রিয়া বাইরে চলে গেলেন। কিন্তু কৃষ্ণ বুঝতে পারল যে কোনো একটা ব্যাপার আছে যা মা লুকাচ্ছেন। সে আলমারি খুলে সেই ডায়েরিটি বের করল, আর তার হাতে সেই চিঠিটি চলে এলো। যেমন যেমন সে চিঠিটি পড়তে থাকল, তার মুখের ভাব পরিবর্তিত হতে লাগল। প্রতিটি শব্দ তার হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করছিল। তার হাত থেকে চিঠিটি পড়ে গেল এবং সে ভরা চোখে শূন্যে দেখতে লাগল। ঠিক তখনই প্রিয়া ভিতরে এলেন এবং ছেলের হাতে সেই চিঠিটি দেখে তার চোখ কপালে উঠল। মা, এটা কি সত্যি আমি তোমার নিজের ছেলে নই? কৃষ্ণ ভারী গলায় জিজ্ঞাসা করল। প্রিয়া কোনো কথা বলতে পারলেন না। মাকে নীরব দাঁড়িয়ে থাকতে দেখে সে তার প্রশ্নের উত্তর পেয়ে গেল। তারপর বলল, মা, আমি আমার সেই মায়ের সাথে দেখা করতে চাই যিনি আমাকে জন্ম দিয়েছেন। কোথায় পাবো তাকে? আমিও তো জানি না যে এত বছর পর তাকে আমরা কোথায় পাব, কিন্তু খুঁজতে গেলে তো ভগবানকেও পাওয়া যায়। আমিও তোমার সাথে যাব বাবা, আমারও আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। পরের দিন সকালে কৃষ্ণ তার মা প্রিয়ার সাথে তাকে জীবন দেয়া মায়ের সন্ধানে বেরিয়ে পড়ল। প্রিয়া জানতেন যে লক্ষ্মী ট্রেন লাইনের কাছে একটি গ্রামে থাকতেন, কিন্তু সেখানে গিয়ে যা কিছু তাদের সামনে এলো তাতে তাদের হুঁশ উড়ে গেল। যখন প্রিয়া সেখানে পৌঁছলেন, তখন যে দৃশ্য তিনি দেখলেন তাতে তার হুঁশ উড়ে গেল। পুরো গ্রামটি জনশূন্য ছিল। জায়গায় জায়গায় ভাঙা বাড়ির ধ্বংসাবশেষ এবং জনমানবহীনতার পরিবেশ তাদের চোখের সামনে ছিল, যেন সময় সেই জায়গাটিকে পুরোপুরি গিলে ফেলেছে। প্রিয়া একজন স্থানীয় মহিলাকে জিজ্ঞাসা করলেন, এখানে যারা থাকত তারা কোথায় গেল? লক্ষ্মী যে এখানেই থাকত তার কোনো খোঁজ আছে? আরে মেম সাহেব, গত বছর যখন বন্যা এসেছিল তখন অর্ধেকেরও বেশি কাঁচা বাড়ি জলে ভেসে গিয়েছিল। যারা বেঁচে গিয়েছিল তারা অন্য কোথাও চলে গেছে। আর লক্ষ্মীর কথা বলছেন, তার জীবনটাই তো ছিল দুঃখের আরেক নাম। প্রথমে তার স্বামী তাকে ছেড়ে চলে গেলেন, তারপর চরম দারিদ্র্যে তিনি কোনো মতে তার সন্তানদের লালন পালন করলেন, পড়ালেন, লেখালেন। তিনি দিনরাত কঠোর পরিশ্রম করতেন। তিনি ভেবেছিলেন যে যখন সন্তানেরা সফল হবে তখন তার বার্ধক্য সুখে শান্তিতে কাটবে। কিছুটা থেমে মহিলাটি দীর্ঘশ্বাস ফেললেন এবং এগিয়ে বললেন, কিন্তু ভাগ্য তার সাথে ছিল না।
যখন দুই ছেলে বড় শহরে গেল তখন সেখানে গিয়ে তারা নিজেদের দুনিয়া গুছিয়ে নিল। বড় আশা নিয়ে সন্তানদের সুখে অংশীদার হওয়ার অপেক্ষায় থাকা মাকে তারা যেন ভুলেই গেল। তারা তো কখনো তাকে নিজেদের কাছে রাখার কথাও ভাবেনি। বার্ধক্য আর অসুস্থতায় তিনি একা হয়ে গেলেন। তারপর গত বছর যখন বন্যা এলো তখন তার ঘরও ভেসে গেল। বন্যা অনেক মানুষকে গ্রাস করেছিল। সেই মানুষগুলোর মধ্যে হয়তো লক্ষ্মীও একজন ছিলেন। লক্ষ্মী মা, আমার জন্মদাত্রী মা, তিনি এত কষ্ট সহ্য করলেন আর আমি তার পাশে ছিলাম না। তার সন্তান হয়েও তার জন্য কিছু করতে পারলাম না। একবার তো ভগবান আমাকে তার সাথে দেখা করিয়ে দিত, শুধু একবার। কাঁপতে থাকা কণ্ঠে বলতে বলতে কৃষ্ণ দীর্ঘশ্বাস ফেলল এবং চোখ থেকে জল গড়িয়ে তার গাল ভিজিয়ে দিল। মন খারাপ করে তারা দুজনেই গাড়িতে বসে বাড়ির দিকে রওনা হলেন। বাড়ি পৌঁছতেই কৃষ্ণের মোবাইল ফোন বেজে উঠল। হ্যালো, কি বলছো? ঠিক আছে, আমি এক্ষুনি হাসপাতালে পৌঁছাচ্ছি। কৃষ্ণ উদ্বেগ ভরা কণ্ঠে বলল, কি হয়েছে বাবা, কি হলো? মা, রাতে যাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তার অবস্থা এখন ভালো নয়। হয়তো অনেক দিন ধরে কিছু খাননি তিনি। তার ও নেগেটিভ রক্তের প্রয়োজন, যা কোথাও পাওয়া যাচ্ছে না। আর আমার রক্তের গ্রুপ তার সাথে মেলে, আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে। হাসপাতালে পৌঁছে কৃষ্ণ রক্তদান করল। 1-2 দিনের মধ্যে সেই বৃদ্ধা মায়ের শরীরটা একটু ভালো হল। তার বিশেষ যত্ন নেওয়ার জন্য কৃষ্ণ পরের দিন সকালেই তাকে নিজের বাড়িতে নিয়ে এলেন। প্রিয়া মন্দির থেকে ফিরলে কৃষ্ণ মাকে তার যত্ন নেওয়ার জন্য অনুরোধ করল এবং কোনো জরুরি কাজে বাইরে চলে গেল। প্রিয়া যখন ঘরের দরজা খুললেন তখন দেখলেন যে সেই বৃদ্ধা মহিলাটি কম্বল মুড়ি দিয়ে গভীর ঘুমে মগ্ন। একটি মায়ের মন ছিল। তিনি ভাবলেন যে তাকে এভাবে জাগানো ঠিক হবে না। তিনি চুপচাপ দরজা বন্ধ করে বাইরে চলে এলেন। তারপর মনে হল যে তার জন্য কিছু পুষ্টিকর ও হালকা খাবার তৈরি করে দেন। কিছুক্ষণ পর প্রিয়া ডালিয়ার বাটি নিয়ে ঘরে পৌঁছলেন এবং খুব আদর করে কম্বলের এক কোণ তুলে বললেন, শুনুন, আমি কৃষ্ণের মা, উঠে যান, একটু ডালিয়া খেয়ে নিন। কিন্তু যেই তিনি পুরো কম্বলটি সরালেন এবং সেই জীর্ণ মুখটি দেখলেন, অমনি তার হাত থেকে ডালিয়ার বাটি নিচে পড়ে গেল। তার শ্বাস যেন থেমে গিয়েছিল। সেই মুখটি, যাকে দুঃখ এবং কষ্টের ঢেউ সময়ের আগেই কুঁচকে যাওয়ার জালে পরিণত করেছিল, এখন একদৃষ্টিতে প্রিয়ার দিকে তাকিয়েছিল। মেম সাহেব, একটি কাঁপতে থাকা কিন্তু চেনা কণ্ঠস্বর ভেসে এলো। লক্ষ্মী, তুমি বেঁচে আছো? প্রিয়ার কণ্ঠে বিস্ময়, অনুশোচনা এবং এক অদ্ভুত শাস্তির বন্যা ছিল। তার চোখ থেকে ঝরঝর করে জল পড়তে লাগল, যেন বছরের পর বছর ধরে চেপে রাখা অপরাধবোধ গলে যাচ্ছে। মেম সাহেব, আমার ছেলে কোথায়? মেম সাহেব, আমাকে শুধু একবার তার সাথে দেখা করতে দিন, তারপর আমি এখান থেকে চলে যাব। একটি কাঁপতে থাকা পাতার মতো কাঁপতে কাঁপতে তিনি বললেন। ঠিক তখনই দরজার দিক থেকে আওয়াজ এলো, আপনার ছেলে এখানে আছে মা। এ কথা শোনা মাত্রই লক্ষ্মীর জীর্ণ শরীরে যেন হঠাৎ প্রাণ ফিরে এলো। তিনি চমকে দরজার দিকে তাকালেন। তার সামনে তার কৃষ্ণ দাঁড়িয়েছিল। আমি আপনার ছেলে মা, আর এখন আমি আপনাকে কোথাও যেতে দেব না, কৃষ্ণ কাঁদতে কাঁদতে বলল এবং দ্রুত ভিতরে এসে লক্ষ্মীর গলা জড়িয়ে ধরল। আমার সন্তান, আমার সোনা, এটা কি সত্যি? তুমি কি সত্যি আমার সামনে আছো? লক্ষ্মী তার কাঁপতে থাকা হাতে কৃষ্ণের মুখ স্পর্শ করতে লাগলেন, তার চুল আলতো করে ছুঁয়ে দেখতে লাগলেন, যেন বিশ্বাস করতে চাইছিলেন যে এটা কোনো স্বপ্ন নয়। এত বছর পর নিজের সন্তানকে পেয়ে তিনি যেন নিজের হুঁশ হারিয়ে ফেলেছিলেন। তার প্রতিটি শ্বাসে বছরের পর বছরের কষ্ট, ভালোবাসা এবং বিচ্ছেদের যন্ত্রণা মিশেছিল। তোমার লাখ লাখ শুকরিয়া আমার মালিক, তুমি আমার বছরের পর বছরের তপস্যার ফল দিয়ে দিলে, আমার সন্তানের সাথে আমাকে মিলিয়ে দিলে। কৃষ্ণ তার কোলে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে লাগল। মা, আমি আপনাকে আর কখনো ছেড়ে যাব না, এখন আমরা সব সময় একসাথে থাকব। সময় যেন থমকে গিয়েছিল। লক্ষ্মী এবং কৃষ্ণের চোখ থেকে অবিরাম জল ঝরছিল। সামনে দাঁড়িয়ে থাকা প্রিয়াও এই দৃশ্য দেখছিলেন। তার চোখও জলে ভরে উঠেছিল। তিনি অবাক হয়ে দেখছিলেন যে কিভাবে একজন মায়ের মমতা এবং ছেলের ভালোবাসার কাছে পৃথিবীর প্রতিটি দূরত্ব, প্রতিটি বাধাই ছোট হয়ে গিয়েছিল।